জেমস অগাস্টাস হিকিকে বলা হয় ভারতবর্ষের সাংবাদিকতার জনক বা পাপা অব ইন্ডিয়ান জার্নালিজম। তাকে এটা কেন বলা হয়? কারণ তিনি ভারতবর্ষের প্রথম যে সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র হিকিস বেঙ্গল গেজেট অর দ্য অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, তিনি এই সংবাদপত্র প্রকাশের পেছনে মূল কারিগর ছিলেন। তিনি ছিলেন প্রধান ব্যক্তি। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, ভারতবর্ষের সাংবাদিকতার শুরুর ইতিহাস জানতে হলে আপনাদেরকে আসলে কয়েকটা ব্যক্তি এবং তাদের কার্যকলাপ সম্পর্কে জানতে হবে। এই কয়েকটা ব্যক্তি কে কে? ১ নম্বর হচ্ছে উইলিয়াম বোল্টস, ২ নম্বর হচ্ছে জেমস অগাস্টাস হিকি, ৩ নম্বর হচ্ছে ফিলিপ ফ্রান্সিস, আর ৪ নম্বর হচ্ছে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। এই ৪ জন ব্যক্তির নানা কার্যকলাপ এবং ক্রিয়াকলাপের মধ্য দিয়েই আসলে ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসটা এগিয়েছে। ভারতবর্ষে সাংবাদিকতার যাত্রা শুরু হয়েছে। তাহলে আমি একটু শুরুতেই আসি উইলিয়াম বোল্টস এর কথায়। উইলিয়াম বোল্টস কে ছিলেন? উইলিয়াম বোল্টস আসলে একজন ওলন্দাজ ছিলেন। এই ভদ্রলোক কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আসলে কাজ করতেন। তো তিনি যখন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করতেন, এই কাজ করার এক পর্যায়ে তিনি ১ম আসলে কলকাতা থেকে একটা সংবাদপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন। এবং তিনি কলকাতার বিভিন্ন রাস্তায় আপনার নোটিশ টাঙিয়ে দিয়েছিলেন যে অচিরেই কলকাতা থেকে একটা সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে এবং কেউ যদি তার আগে নানা ধরনের নিউজ পড়তে চান, দাপ্তরিক নথিপত্র পড়তে চান, বই পুস্তক পড়তে চান, তাহলে তারা যেন তার বাসায় যান এবং সেখানে পাঠ করেন। এটা ছিল এই বিজ্ঞাপন, আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনটা, এখানে একটা কপি আছে। এটা সংবাদপত্রের ইতিহাস, কলকাতার একজন রাইটারের লেখা বই যার নাম ডক্টর নন্দলাল ভট্টাচার্য। সেখানে এই ইতিহাসটা বিস্তারিতভাবে আছে। কিন্তু যখন তিনি আসলে এই উদ্যোগটা নিলেন, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি প্রধান গভর্নর জেনারেল ছিলেন, ওয়ারেন হেস্টিংস, তিনি সহ অন্যান্যদের আসলে টনক নড়ে গেল। টনক নড়ে গেল কেন? কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে লন্ডনে প্রতিষ্ঠিত একটা কোম্পানি, যেখানে তার বোর্ড অফ ডিরেক্টরস আছে, যারা ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ভারতবর্ষে ভালো-মন্দ কোনো কিছু করে, তার জন্য তাদেরকে আপনার জবাবদিহিতা করতে হয় হচ্ছে লন্ডনে। এবং তার উপর ভিত্তি করে আবার এই কোম্পানির যে আপনার স্টক, শেয়ার, এগুলোর আপনার অনেক কিছু ওঠানামা করে আরকি। তো ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা দায়বদ্ধতা ছিল যে ভারতবর্ষে ভালো কাজ করা। ব্যবসা তো করবেই, কিন্তু খুনাখুনি না করা, লুটতরাজ না করা, এক রাজাকে যুদ্ধে জয়ী করার জন্য আরেক রাজাকে অন্যায়ভাবে হত্যা না করা, বা ভাড়াটে সৈন্য দেয়ার ক্ষেত্রে নানা ধরনের তহবিল তসরুপ থেকে নানা কিছু করা। এই যে নানা ধরনের অপকর্ম আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছে এই ভারতবর্ষে। সেই বিষয়গুলো কিন্তু তখন সবাই জানতো এবং সেগুলো যদি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে যদি লন্ডনে চলে যেত, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হচ্ছে আপনার প্রশাসন, যারা কলকাতায় ছিল, তারা আসলে বিপদে পড়ত। সেজন্য তারা কি করল? তারা করল যে এই উইলিয়াম বোর্ডসকে তার ব্যাগপত্র গোছাইয়া একটা জাহাজে তুলে আপনার পাঠায় দিল ইউরোপে। যে, "বাবা তুমি যাওগা, এখানে সংবাদপত্রের দরকার নাই।" তো এটা ছিল উইলিয়াম বোর্ডসের ১ম প্রচেষ্টা এবং উইলিয়াম বোর্ডসের এই ১ম প্রচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। তারপরে আসে, এই সালটা ছিল সম্ভবত ১৭৬৮ সাল। তো ১৭৬৮ সালে যখন এই ঘটনা ঘটে, তখন আবার আরেকজন আইরিশ, যিনি ব্রিটিশ বলতে পারেন আপনি, আইরিশ নাগরিক, যার নাম জেমস অগাস্টাস হিকি। তিনি ১৭৬৮ সালে তিনি আবার কলকাতায় আসলেন। তখন হিজলি বন্দর ছিল সবচাইতে বড় বন্দর। সেই হিজলি বন্দর দিয়ে তিনি আপনার কলকাতায় প্রবেশ করলেন। খুব সহজ কথা। এই ভদ্রলোক জেমস অগাস্টাস হিকির কিন্তু পূর্বে কোনো সাংবাদিকতার অভিজ্ঞতা ছিল না। ইভেন তিনি বিদ্বানও ছিলেন না। ইভেন তিনি সৃষ্টিশীল ক্রিয়েটিভ মানুষও ছিলেন না। ইভেন তিনি খুব একটা ভালো মানুষও ছিলেন না। তিনি ভারতবর্ষে জাস্ট এসেছিলেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আপনার তাদের কার্যক্রম শুরু করে, তখন সবাই জানতো যে ভারতবর্ষ হচ্ছে খুবই সম্পদশালী একটি এলাকা, খুবই সম্পদশালী এখানকার মানুষ, রাজরাজারা। তো এখানে
ইংরেজরা মূলত আসতো হচ্ছে ব্যবসা বাণিজ্য করে নিজের ভাগ্য পরিবর্তন করতে। তো এই ভাগ্য পরিবর্তনের জন্যই বার্মিংহাম থেকে একটা আহ, জাহাজে চড়ে কলকাতায় আসেন হচ্ছে আইরিশ নাগরিক জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকির এখানে আসার আগে তার একটা কর্মজীবনের একটা বর্ণনা পাওয়া যায়, সে কি কি করেছে। তো এই আইরিশম্যান তিনি আসলে বিভিন্ন ধরনের কাজ করেছেন। এই কাজের মধ্যে ছিল হচ্ছে এই ভদ্রলোক একসময় আপনার একজন উকিলের অর্থাৎ অ্যাডভোকেটের দপ্তরে আপনার সাহায্যকারীর কাজ করছে, যাকে আমরা কেরানি বলি। এই ভদ্রলোকটি ছাপাখানায় প্রিন্টিং প্রেসে আপনার শিক্ষানবিশের কাজ করেছেন। এই ভদ্রলোক সার্জন মানে শল্য চিকিৎসকের সহকারী হিসেবে বা শল্য চিকিৎসক হিসেবে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছেন। কিন্তু সেটা শিক্ষানবিশ। তিনি একবারে যে শল্যবিদ অর্থাৎ পুরো সার্জন হয়ে গেছেন ব্যাপারটা এমন নন। তিনি একসময় আপনার ব্রিটিশ নেভির সাথে যুক্ত হয়ে একজন চিকিৎসক হিসেবে বা সৈনিক হিসেবে বিভিন্ন জায়গায় অভিযানে গিয়েছেন। মোটামুটি বর্ণাঢ্য জীবন। এবং এই লোক কিন্তু খুব একটা ভালো মানুষ ছিলেন না। উনাকে বেপরোয়া বলা হয়। উনাকে খামখেয়ালিপূর্ণ চরিত্রের মানুষ বলা হয়। খুব একটা সুস্থির মানসিকতার কেউ নন। ওকে। এবং নানা মানুষের সাথে তিনি ঝগড়াঝাটি করতেন আরকি, হ্যাঁ? যেখানেই গিয়েছেন কারো না কারো সাথে ঝামেলা বাধিয়েছেন। এমন হচ্ছে তার চরিত্র। তো জেমস অগাস্টাস কি কলকাতায় আসলেন। আসার পরে তিনি কি করলেন যে তিনি ওই যে ব্যবসা-বাণিজ্য শুরু করলেন। ব্যবসা-বাণিজ্য কি ব্যবসা-বাণিজ্য শুরু করলেন? তিনি ১ম যে ব্যবসা-বাণিজ্য শুরু করলেন সেটা হচ্ছে এরকম যে তিনি নানা অর্ডার নিয়ে অথবা নানা ধরনের পণ্য আনা শুরু করলেন ইউরোপ থেকে কলকাতায়, যেগুলোর কনজিউমার বা ভোক্তা হচ্ছে কলকাতায় অবস্থান করা ইউরোপিয়ানরা। সে সময়ে কলকাতা ইউরোপের কয়েকটা জাতিগোষ্ঠী বসবাস করত। ইংরেজরা বসবাস করত, পর্তুগিজরা বসবাস করত, তারপরে আপনার ফরাসিরা বসবাস করত, আর ডাচ বা ওলন্দাজরা আপনার বসবাস করত। ইউরোপের সেটেলমেন্ট ছিল আপনার কলকাতায়। তো এই যারা এখানে বসবাস করে তাদের তো নিত্য ব্যবহার্য জিনিসপত্র দরকার। তাদের তো বিলাস বেসানোর জন্য অনেক জিনিসপত্র দরকার। সেই জিনিসগুলোই আসলে আমদানি করা বা আনা নেয়ার কাজ শুরু করলেন জেমস অগাস্টাস হিকি। তো এই কাজ ভালোই চলছিল। তো শুরুর দিকেই তিনি একটা ধাক্কা খেলেন। কি ধাক্কা খেলেন? যে আসলে আ তার একবার ইউরোপ থেকে নানা ধরনের জিনিসপত্র আনা হচ্ছে। সেই জাহাজটা ঝড়ের কবলে পড়ে। এবং জাহাজটা ঝড়ের কবলে পড়ে কি হয়? জাহাজটা ঝড়ের কবলে পড়ে তিনি যে মালামালগুলো আনছিলেন তার গ্রাহকদেরকে দেবেন বলে সেই মালামালগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়। ফলে সেই মালামালগুলো তিনি তার গ্রাহককে দিতে পারেন না বা গ্রাহকরা নষ্ট মালামাল গ্রহণ করেন না এবং এই মালামাল কেনার জন্য তিনি যে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, সেই টাকাগুলো তিনি শোধ দিতে পারেন না। তারপরে কি দাঁড়ালো? তারপরে দাঁড়ালো হচ্ছে এরকম যে যারা তাকে টাকা ধার দিয়েছিল, তারা তো টাকা চায়। সুদ সমেত টাকা চায়। কিন্তু যখন তারা টাকা পাচ্ছিলেন না, তখন তার নামে তারা মামলা ঠুকে দিল কলকাতার আদালতে। এবং কলকাতার আদালত তখন তার বিচার করল। নানা ধরনের তথ্য-উপাত্ত শুনানির পরে এই ভদ্রলোককে জেলে পাঠালো। জেমস অগাস্টাস হিকি জেলে চলে গেলেন। তারপরে জেলে কিছুদিন থাকার পরে আরেকজন ভদ্রলোক, তার নাম অনেক জায়গায় উইলিয়াম হিকি বা উইলিয়াম হিক এমন নাম উল্লেখ করা আছে। তো এই নামে একজন আইনজীবী এই ভদ্রলোককে জেমস অগাস্টাস হিকিকে কারাগার থেকে ছাড়িয়ে আনলেন, মুক্ত করলেন। এখন মুক্ত করার পরে জেমস অগাস্টাস হিকি কি করবেন? তিনি ভাবলেন তিনি যে ওই যে আপনার সার্জনের কাজ করেছিলেন, চিকিৎসা সংক্রান্ত তার যে সামান্য অভিজ্ঞতা ছিল, তিনি ভাবলেন আবার কিছু টাকা-পয়সা ধার করে ইউরোপ থেকে কিছু আপনার এই চিকিৎসার যন্ত্রপাতি এনে নতুন ব্যবসা শুরু করা যায় কিনা। তখন তিনি আবার চিন্তা করলেন, ওহো! তিনি তো একসময় ছাপাখানায় কাজ করেছেন। তো একটা ছাপাখানা প্রতিষ্ঠা করা যায় কিনা? তো এরকম নানা চিন্তাভাবনা শেষে তিনি যে ডিসিশনটা নিলেন সেটা হচ্ছে যে তিনি আর ছাপাখানা প্রতিষ্ঠা করবেন। তখন তিনি ইউরোপ থেকে একটা ছাপাখানা কলকাতায় আনলেন। কিন্তু মনে রাখা প্রয়োজন এটাই কিন্তু ১ম ছাপাখানা নয়। এর আগেই পর্তুগিজরা, পর্তুগিজ পাদ্রীরা বা মিশনারিজরা তারা কিন্তু ভারতবর্ষে অলরেডি ছাপাখানা নিয়ে আসছেন। এবং সেই ছাপাখানার মাধ্যমে বাইবেল ছাপানো হচ্ছিল এবং সেটা ধর্ম প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছিল। বা হি ইজ দ্য নট দ্য ফার্স্ট পারসন হু টুক দ্য প্রিন্টিং প্রেস ইন কলকাতা। অন্যরাও এরই মধ্যেই এনে ফেলেছিল। এনিওয়ে, তো তারপরে কি দাঁড়ালো? তো ছাপাখানার কাজ তার ভালোই শুরু হলো এবং দেখা গেল যে এই ছাপাখানায় বা এই ছাপাখানার মূল খরিদ্দার মানে যারা আসলে এই সেবাটা নেবে আরকি, সেটা দাঁড়ালো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনাদের একটা যে কথা জানিয়ে রাখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে বিবদমান রাজারা ছিল আরকি, হ্যাঁ? ভারতবর্ষে কিন্তু তাদেরকে কিন্তু সৈন্য সরবরাহ করত। ভাড়াটে সৈন্য, হ্যাঁ?
যে এই রাজার পক্ষে যুদ্ধ করবে, ওই রাজার পক্ষে যুদ্ধ করবে, অথবা কোন রাজাকে আক্রমণ করতে আসছে, হ্যাঁ? সেই রাজার আক্রমণ ঠেকাবে, হ্যাঁ? এইজন্য তারা ভাড়াটে টাকার বিনিময়ে এরকম সৈন্য আপনার আ সরবরাহ করত। তো সেজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতো? তাদের তো কিছু সৈনিক আপনার ব্রিটিশ রয়াল নেভি থেকেও আসতো, ব্রিটেন থেকেও আসতো, অস্ত্রপাতি আসতো বিভিন্ন জায়গা থেকে, এবং তারা কি করতো? ভারতবর্ষে নেটিভদের মধ্য থেকে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্য থেকে অনেক সৈনিক তারা আ রিক্রুট করতেন। এখন এই সকল সৈনিকদেরকে নানা তথ্য উপাত্ত দিয়ে প্রশিক্ষিত করা, শৃঙ্খলাবদ্ধ করা, হ্যাঁ? নানা ধরনের তথ্য পাঠানো, এই সবকিছু করার জন্য তাদের বিভিন্ন ধরনের হ্যান্ডবিল বা লিফলেট ছাপতে হতো। এই কাজটিই ১ম পেলেন হচ্ছে জেমস অগাস্টাস হিকি। কাজটা তিনি খুব ভালো করে করলেন, এবং এই বইয়ে লিখা আছে খুব চমৎকার করে যে ১ম বার কাজ করে হিকির আপনার পাওনা টাকা ছিল ৳৩৬,০০০। অনেক টাকা। ৳৩৬,০০০ পাওনা হলো কার কাছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, যখন তার গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। অনেক ভালো ব্যবসা হয়েছে, ভালো কাজ করেছেন। যখন তিনি টাকা চাইতে গেছেন, তাকে আর টাকা দেওয়া হলো না, বা টাকা দেয়া হচ্ছে না। কেন? কারণ হচ্ছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কর্মী ছিলেন, যারা কর্মকর্তা ছিলেন, তারা বেশিরভাগই ছিলেন হচ্ছে ঘুষখোর। বেশিরভাগই ছিলেন অসৎ। তারা এই তোমাকে কালকে দিই, পরে দিই, আচ্ছা দেয়া যাবে না, এই করব না, সে করব না। আসলে বিলটা আটকে রাখছিল। কারণ হচ্ছে তারা এই টাকাটা দেয়ার বিনিময়ে ঘুষ কামনা করছিল। তো ওই যে একটু বললাম যে জেমস অগাস্টাস হিকি কিন্তু কোনো আ সাধারণ পথে চলার মানুষ না। এ হচ্ছে বেয়াড়া টাইপের মানুষ ছিলেন আরকি, হ্যাঁ? সে একরোখা টাইপের মানুষ ছিলেন। তো বললেন, "না, আমি কোনো ঘুষ-টুস দিব না। আমাকে টাকা দিলে দাও, না দিলে না দাও।" তো পরে টাকাটা সে পেল না। কিন্তু ইন দ্য মিন টাইম কি হলো? ইন দ্য মিন টাইম হলো আরেকজন ব্যক্তি, তিনি আপনার কলকাতায় আসলেন। তার নাম হচ্ছে ফিলিপ ফ্রান্সিস। ফিলিপ ফ্রান্সিসকে কে পাঠালো? ফিলিপ ফ্রান্সিসকে পাঠালো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আপনার উচ্চ পর্যায়ের যে পরিচালনা পর্ষদ আছে লন্ডনে। তারা খোঁজ পাচ্ছিলেন যে তাদের যে কোম্পানি, যে কোম্পানি তাদের শেয়ার আছে, সেই কোম্পানি ভারতবর্ষে নানা ধরনের অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে। তারা বেশি মুনাফা করছে, তারা সুদ খাচ্ছে, তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে তারা বেশি ধরনের টাকা-পয়সা লুণ্ঠন করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষ মারছে, নানা কিছু। তো এই যে নানা ধরনের বিষয় তারা শুনলো, শোনার পরে তারা তাদের এক প্রতিনিধিকে পাঠালো ভারতবর্ষে, কলকাতায়, যে এসে দেখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলেই কলকাতায় বা ভারতবর্ষে কি করছে। এই যে প্রতিনিধিটা, এই প্রতিনিধি ছিলেন হচ্ছে ফিলিপ ফ্রান্সিস। সেজন্য এই ফিলিপ ফ্রান্সিস যখন আপনার কলকাতায় আসলেন, তখন শুরু থেকেই গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর সাথে তার একটা দ্বান্দ্বিক সম্পর্ক ছিল। ইভেন ২ জনের সম্পর্কটা এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছিল যে তাদের মধ্যে কলকাতায় মাঠের মধ্যে প্রকাশ্যে ডুয়েল হয়েছিল। প্রকাশ্যে ডুয়েল মানে হচ্ছে, এটা আগের দিনের রাজরাজাদের ব্যাপার। ডুয়েল মানে হচ্ছে প্রকাশ্যে মারণাস্ত্র নিয়ে যুদ্ধ করা, তরোয়ার নিয়ে, বন্দুক নিয়ে মারামারি করা। এটাকে ডুয়েল বলে আরকি। এনিওয়ে, তো যখন এই ভদ্রলোক কলকাতায়, তখন একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে এই ভদ্রলোক সাংবাদিকতার প্রতি অনুরক্ত ছিলেন। তিনি লন্ডনের সংবাদপত্র পড়তেন। সংবাদের প্রতি তার একটা আ অনুরাগ ছিল, এবং সংবাদপত্রে তিনি একসময় লেখালেখি করতেন। ফলে তার একটা আগ্রহ ছিল ভারতবর্ষে যাতে সংবাদপত্র প্রকাশিত হয়, এবং তার একটা এই আগ্রহের পেছনে আরেকটা কারণ কি? যে এই সংবাদপত্র প্রকাশিত হলে এই প্রকাশিত কপি তো অবশ্যই লন্ডনে যাবে, এবং এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে নানা ধরনের অপকর্ম করছে বা করতে যাচ্ছে আগামীতে, সেগুলোর তথ্য-উপাত্ত সহজেই লন্ডনে পৌঁছে যাবে। তো এই ভদ্রলোকের সাথে জেমস অগাস্টাস হিকির একটা যোগসূত্র কোনো না কোনোভাবে হওয়ার পরে তিনি আসলে সংবাদপত্র প্রতিষ্ঠার জন্য একটা প্রক্রিয়া শুরু করলেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে আগের জন যখন আপনার উইলিয়াম বোর্ডস সংবাদপত্র প্রকাশ করার জন্য যখন আপনার চেষ্টা শুরু করলো, তখন কিন্তু উইলিয়াম বোর্ডস পারেনি। কেন পারেনি? তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন একদম প্যাকেট করে পাঠিয়ে দিছে আপনার ইউরোপে। কিন্তু যখন হিক্কি চেষ্টা করলো, তখন সে কেন পারল? তখন সে পারল এই কারণে যে তখন ওই যে ভদ্রলোক ফিলিপ ফ্রান্সিস, তিনি তাকে সহযোগিতা করেছেন। এবং আরো কারা সহযোগিতা করেছেন? ওই যে টাকা পেত ৩৬,০০০, সেই ৩৬,০০০ টাকা যার কাছ থেকে সে পেত, সে তার কাছ থেকে এক ধরনের একটা অ্যাপ্রুভাল নিছে। ঠিক আছে, আমরা টাকা-পয়সা দিবা না ভালো কথা, কিন্তু আমার পত্রিকার তুমি লাইসেন্স দিয়ে দাও। এইভাবে আসলে কোনো না কোনোভাবে আ একটা লাইসেন্স পেয়ে যায় জেমস অগাস্টাস হিকি। ৬৭ নম্বর রাধাবাজার, কলকাতা, কলকাতা শহরে ৪ পাতার পত্রিকা, ৳১ হচ্ছে দাম। এই যে সাপ্তাহিক পত্রিকা, এটা আসলে প্রকাশিত হলো। এই পত্রিকার বর্ণনা এই বইয়ে একটু আছে, আমি আপনাকে আরেকটু পড়ে শোনাই। পত্রিকায় বলা হচ্ছে
12 ইঞ্চি লম্বা, 8 ইঞ্চি চওড়া, 2 পাতা, 4 পৃষ্ঠার কাগজ। প্রতি পাতায় থাকতো 3টি করে স্তম্ভ বা কলাম। মুদ্রণ, পরিপাট্য কিংবা অঙ্গসজ্জা কোনোটাই উন্নত মানের ছিল না, বরং পত্রিকাটি একটু বেশি মাত্রাতেই ছিল অপরিচ্ছন্ন। অবশ্য বিষয়বস্তুর মধ্যেও প্রতি মুহূর্তেই ফুটে উঠত সেই অপরিচ্ছন্নতা ও রুচিবোধের অভাব। এখন আপনি প্রথম আলো পড়েন, ডেইলি স্টার পড়েন, হ্যাঁ? কত ঝকঝকে তকতকে পত্রিকা। জেমস অগাস্টাস হিকির প্রথম পত্রিকা কিন্তু এমন ছিল না। পরিপাট্য ছিল না, রুচির অভাব ছিল। মানে যেন করে একটা কিছু একটা বের করা, হ্যাঁ? সেটাই কিন্তু জেমস অগাস্টাস হিকি আ করেছিলেন। আর এই পত্রিকাকে বলা হতো এটা হচ্ছে পলিটিক্যাল এবং বিজনেস নিউজপেপার। ২ টা প্রধান আদেহ, পলিটিক্স অ্যান্ড বিজনেস। পলিটিক্স কি? পলিটিক্স বলতে সেই সময়ে যে আসলে প্রধান গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিরোধিতা। এবং এই ওয়ারেন হেস্টিংসের বিরোধিতা করতে যেয়ে হিকি তার পত্রিকায় হেন কিছু নাই লেখেননি। এই লোক সমকামী, এই লোক অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসছেন, এই ভদ্রলোক পশুর সাথে যৌনাচার করেন। মানে যা-তা, এই যা-তা ধরনের সংবাদ এই সংবাদপত্রে প্রকাশিত হতো। যার বেশিরভাগই ছিল লাইবেল, যার বেশিরভাগই ছিল ভয়ংকর রকমের মানহানি। এই কাজগুলো তখন আসলে হিকি তার সংবাদপত্রে করেছেন। আর বাণিজ্যের কথা বলি, আপনাদের সবারই মনে রাখা প্রয়োজন যে এই সংবাদপত্রটা কিন্তু বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। কারণ এই সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশিত হতো এবং বেশিরভাগই বিজ্ঞাপন ছিল হচ্ছে বাণিজ্য কেন্দ্রিক। কিরকম বিজ্ঞাপন? যে ওখানে আপনার বন্দরে কবে কোন জাহাজ আসবে, সেই জাহাজে কি, কি মালামাল থাকবে এবং সেই জাহাজ থেকে কি, কি মালামাল নিলাম করা হতে পারে। এই যে ঘটনা প্রবাহগুলো, এই ঘটনা প্রবাহগুলো চমৎকারভাবে ওই সংবাদপত্রে বিজ্ঞাপন আকারে থাকতো। যে কারণে এই সংবাদপত্রটি তখনকার যারা ইউরোপিয়ানরা ছিলেন কলকাতা এবং আশেপাশের জেলায়, তখন তারা এই সংবাদপত্রটি কিনতেন, সাবস্ক্রাইব করতেন, হ্যাঁ? তাদের মধ্যে এই পত্রিকাটা খুব জনপ্রিয় ছিল এই কারণে যে এতে বিজনেসের নানা ধরনের তথ্য আছে এবং এইজন্য যারা আপনার বিজনেস জার্নালিজম পড়েন বা বিজনেস নিয়ে কথা হয় তারা কিন্তু খুব ভালো করে দেখার চেষ্টা করেন যে জেমস অগাস্টাস হিকির যে আপনার সংবাদপত্র তাকে বিজনেস কম্পোনেন্ট গুলো কি, কি ছিল এবং আসলেই ছিল। এই সংবাদপত্রে অন্যতম আর গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল হচ্ছে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিজ্ঞাপন এবং সংবাদ। এই সংবাদপত্রে প্রকাশিত হতে হচ্ছে আপনার বিজ্ঞাপন এবং সেই বিজ্ঞাপনগুলোর মান কোনো অবস্থাতেই ভালো ছিল না। আমি আপনাদের এটা পড়ে শোনাই, দেখেন বিজ্ঞাপনের মান কেমন ছিল। বলা হচ্ছে, খানসামা এবং পাচকদের কাজের জন্য ২ জন কাফরি ছেলে চাওয়া হয়েছে। শর্ত তাদের মাদকাসক্ত হলে চলবে না। আরেকটা বিজ্ঞাপনে বলা হয়েছে, সব রকম দেহভোগের কাজে লাগানো যায় এমন ১৪ থেকে ১৫ বছরের মধ্যে ২টি হৃষ্টপুষ্ট সুদ্রেহী কাফরি মেয়ে, নেগ্রো কালো মেয়ে তারা চায়। একেবারেই নরমালি যৌন আচরণ করার জন্য। এরকম বিজ্ঞাপন আর কি আছে? তালতলা অঞ্চলে হিন্দুস্থানি রক্ষিতা রাখার উপযুক্ত একটি বাগানবাড়ি বিক্রয় হইবে। বাগানবাড়ি বিক্রয়ের জায়গা আরকি। এনিওয়ে এই বিষয়গুলো আসলে এই পত্রিকায় প্রকাশিত হতো। আরেকটা জিনিস খুব পরিষ্কার করে বলি, এই পত্রিকার গ্রাহক ছিলেন হচ্ছে ইউরোপিয়ানরা, অর্থাৎ কলকাতায় বসবাসরত ইউরোপিয়ান সমাজ। ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ আরেকটা হচ্ছে পর্তুগিজ। তারা ছিল এই সংবাদপত্রের সাবস্ক্রাইবার বা গ্রহীতা। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে তারা গ্রহীতা হয়েছেন ঠিক আছে। আমরা যদি কেউ ভেবে থাকি যে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র নিশ্চয়ই এই সংবাদপত্রে ভারতবর্ষ নিয়ে, ভারতবর্ষের নাগরিক বা নেটিভদের নিয়ে কোনো কিছু ছিল না। এই সংবাদপত্রে আমরা যারা কলকাতার আদিবাসী বা আদি নিবাসী, স্থানীয় নেটিভ তাদের কোনো আলোচনা এই সংবাদপত্রে ছিল না। এই সংবাদপত্রের কোনো কিছুই সাধারণ ভারতীয়দের জন্য ছিল না। এটা পুরোপুরি হচ্ছে ইউরোপিয়ানদের জন্য। ওকে, পত্রিকা চলল, পত্রিকা ঠিকঠাক চলছে, সব ঠিক আছে। এদিকে আপনার আ বেপরোয়া হয়ে উঠলো আমাদের এই পত্রিকার যিনি জনক জেমস অগাস্টাস হিকি। আগেই বলেছি এই ভদ্রলোক একরোখা, এই ভদ্রলোক বেপরোয়া এবং এই ভদ্রলোক প্রতিশোধ পরায়ণ তো বটেই। তিনি একের পর এক ধোলাই করে যাচ্ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তার স্ত্রী। আর ওই যে ১ম বার তাকে জেলখানায় পাঠিয়েছিল বিচারপতি এলিজা ইম্পে, তাদের সম্পর্কে একদম কুৎসা বলতে যা বোঝায় সব তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং
গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না। কারণ পুরো কার্যক্রম দেখার জন্য লন্ডন থেকে এসে বসে আছেন ফিলিপ ফ্রান্সিস। তো ফিলিপ ফ্রান্সিস কবে চলে যায় সেই অপেক্ষাতে ছিলেন হচ্ছে আপনার ওয়ারেন হেস্টিংস। ফিলিপ ফ্রান্সিস একসময় চলে যান ৮১ সালের দিকে, ৮১ সালের ফেব্রুয়ারি মাসের দিকে মনে হয়। তো যখন তিনি চলে যান, চলে যাওয়ার সময় কি দাঁড়ালো? প্রথমেই খড়গহস্ত হলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। কি করলেন? এই সংবাদপত্রটা বন্টিত হতো বা গ্রাহকদের কাছে যেতে হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে। ডাক বিভাগ থেকে একটা সার্ভিস পেতেন জেমস অগাস্টাস হিকি এবং তার সংবাদপত্র। সেটা বন্ধ করে দিলেন। তারপরে দেখা গেল যে এই হিকিকে ঠেকানোর জন্য ওয়ারেন হেস্টিংস কি করলেন? তিনি আরেকটি সংবাদপত্র প্রতিষ্ঠার আপনার চেষ্টা করলেন, যে সংবাদপত্রের নামটাও মনে হয় এখানে দেয়া আছে, ইন্ডিয়ান গেজেট নামে। তাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করলেন যে এই সংবাদটা প্রকাশিত হোক। তো এটা যখন তিনি করতে গেলেন তখন কিছু মানুষের সঙ্গে তার পরিচয় হলো যারা হচ্ছে পর্তুগিজ মিশনারি। এই পর্তুগিজ মিশনারি বা পাদ্রীদের মধ্যে একজন ছিলেন কিওরেন্ডার নামে একজন যাজক বা পাদ্রী। এই কিয়ারেন্ডারের সাথে আবার অনেক আগে ওই যে যখন আপনার মালামাল আনা নেওয়া করতো আপনার হিকি, ওই ব্যবসাকালীন একসময় একটা দ্বন্দ্ব ছিল হচ্ছে জেমস অগাস্টাস হিকির। আপনাকে বললাম না এই লোকটা কিন্তু খুব সুবিধার না। নানা লোকের সাথে তার দ্বন্দ্ব ছিল আরকি। তো হিকির এই দ্বন্দ্বের কথা পরে আবার ওয়ারেন হেস্টিংস জানতে পারে। যে তখন কি করে? ১ম এ ক্ষতিপূরণ চেয়ে মামলা করে হচ্ছে এই কিয়ারেন্ডার হিকির বিরুদ্ধে। তখন আবার মানহানির জন্য একই সময়ে মামলা করে হচ্ছে ওয়ারেন হেস্টিংস হিকির বিরুদ্ধে। এই ২ মামলায় একসাথে হিকিকে গ্রেফতার করে কোর্টে নিয়ে আসা হয়। কোর্টে নিয়ে এসে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। সে জেলখানায় বন্দী। কিন্তু ইন্টারেস্টিং কথা, সে জেলখানায় বন্দী থাকলেও তখন সে পত্রিকার সম্পাদনা করতে পারত ব্রিটিশ ল অনুযায়ী। যেহেতু তার কনভিক্টেড হয়নি তো সে করতে পারত। সে কি করলো? সে আপনার বড় পরিসরে তার কি বলা যায়? সংবাদপত্র প্রকাশ করা জারি রাখলো এবং আগে যেভাবে আপনার মানুষের মানহানি গালিগালাজ করত, এর মাত্রাও বেড়ে গেল। তখন এই যে কিয়ারেন্ডার, তারপরে হচ্ছে আপনার ওয়ারেন হেস্টিংস, এলিজা ইম্পে তাদের নামে যা-তা লেখা শুরু করল। তো এরই মধ্যেই দ্বন্দ্ব, সে একজন মাত্র একগুঁয়ে, একরোখা, হ্যাঁ? একজন সম্পাদক, সে আর কতটুকু ফাইট করতে পারে? তো এক পর্যায়ে আপনার আ হিকির উপরে আদালত থেকে খুব বেশি পরিমাণে অনেক টাকার আপনার আ জরিমানা ধার্য করা হলো। যে জরিমানা সে দিতে পারল না। তারপরে কি হলো? তার প্রেসটা বাজেয়াপ্ত হয়ে গেল এবং ভারতবর্ষের ১ম সংবাদপত্র তার আসলে মৃত্যু ঘটল। তারপরে কয়েক বছর পরে সে জেলখানা থেকে ছাড়া পায়। সে আরো নতুন করে ব্যবসা করার চেষ্টা করে, জীবন গড়ার চেষ্টা করে। সেগুলোতেও সে ব্যর্থ হয় এবং তারপরে তার মৃত্যু হয়। মৃত্যু কোথায় হয়, কিভাবে হয় তার একটা বর্ণনা এই বইয়ে আছে। বলা হচ্ছে ১৮০২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর ক্যালকাটা গ্যাজেটে একটি ছোট্ট সংবাদ প্রকাশিত হয়েছিল। চীনে যাওয়ার পথে সমুদ্র জাহাজের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জেমস অগাস্টাস হিকি। জেমস অগাস্টাস হিকি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য যখন আপনার চীনে যাচ্ছিলেন, তখন তিনি যাওয়ার পথে শ্রীলঙ্কার পাশে কোনো একটা সমুদ্র পথে তিনি মারা যান। সেখানেই তাকে আপনার ওই যে কাপড়ে বেঁধে সমুদ্রে শরীর সমাধি দেয়া হয় বা সমুদ্রে তার মরদেহ দাফন করা হয়। তো এটাই হচ্ছে আপনার জেমস অগাস্টাস হিকির জীবন বা তার জীবন চলে যাওয়ার শেষ আ গল্পটা আরকি। একটা কথা আমি বলে রাখি এখানে, জেমস অগাস্টাস হিকির গেজেট অথবা বেঙ্গল গেজেট নিশ্চিতভাবেই ভারতবর্ষের সাংবাদিকতার ইতিহাসে পায়োনিয়ার, একটা অবিচ্ছেদ্য অংশ। একেবারেই তার মাধ্যমেই শুরু। কিন্তু এই সংবাদপত্র কোনো অবস্থাতেই মানসম্মত ছিল না। এই সংবাদপত্রের কনটেন্ট কোনো অবস্থাতেই যথাযথ ছিল না এবং একদিন হিকিও, সেও আ সাদাসিধা গোছের জ্ঞানী, বিজ্ঞানী, বিদ্বান মানুষ ছিলেন না। তিনি একটা বলা হয় ইতিহাসের খেয়ালি চরিত্র, একটা পাগলাটে চরিত্র। তার মাধ্যমেই ভারতবর্ষের সাংবাদিকতার যাত্রা শুরু, ভারতবর্ষের ইতিহাস শুরু। তো এই আলোচনা শেষে আমরা হিকির প্রতি শ্রদ্ধা জানাতে পারি। হ্যাঁ, যদিও লোকটা সুবিধার ছিল না, তারপরেও তার হাত ধরেই ভারতবর্ষে আসলে সাংবাদিকতার যাত্রা শুরু হয়েছিল।